প্রিয় ছাত্ররা, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের অব্যয় সম্পর্কে জানাবো। তোমাদের বইয়ের ক্লাস 7-এর 128 পাতায় দেখবে অব্যয় বলে একটা চ্যাপ্টার রয়েছে, একটা অধ্যায় রয়েছে। তো এর আগে আমরা পঞ্চম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে আমাদের অব্যয় এই কথাটা সম্পর্কে জেনেছি। আমরা যখন পদ কত প্রকার, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ, এই 5 প্রকার পদ সম্পর্কে যখন জেনেছি, তখন অব্যয় এই পদটার কথাও কিন্তু আমরা একটু জেনেছি। তো অব্যয় বলবো কাকে? যে সমস্ত পদের কোনো পরিবর্তন হয় না। কোথায় পরিবর্তন? বাক্যে প্রয়োগ হলে যে সমস্ত পদের কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা বলবো অব্যয়। তোমাদের বইয়ের 128 পাতার ঠিক ওপরের দিকে লক্ষ্য করবে, একটা শ্লোক দিয়েছে। এই শ্লোকে কি বলছে না, আমাদের সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্মব্যেতি তদব্যয়ম। অর্থাৎ এর বাংলাটা হচ্ছে, যে সমস্ত পদ সকল লিঙ্গে, তোমরা প্রত্যেকে জানো লিঙ্গে হচ্ছে 3টে, না পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আরেকটা হচ্ছে ক্লীবলিঙ্গ। তারপরে বলছে সকল বচনে। বচন কয়টি? বচন হলো আমাদের 3টি, একবচন, দ্বিবচন, বহুবচন। যে সমস্ত পদ সকল লিঙ্গে, সকল বচনে এবং সকল বিভক্তিতে, তোমরা এর আগে শব্দ পড়তে গিয়ে বিভক্তি সম্পর্কে প্রত্যেকে জেনেছ। সকল বিভক্তিতে যে সমস্ত পদের রূপের কোনো পরিবর্তন হয় না, তাদেরই আমরা অব্যয় বলব। ব্যাপারটা কেমন? তোমরা মনে করো যে নর শব্দটাকে বাক্যে প্রয়োগ করবে, তাহলে প্রয়োজন অনুসারে নর শব্দের এক বচন, একটি মানুষ বোঝাতে এক বচন, দুটি মানুষ বোঝাতে আমাদের দ্বিবচন, বা দুইয়ের বেশি বোঝাতে বহু বচন, বচনের পরিবর্তন হতে পারে। আবার সেই সাথে বিভক্তিগতও কিন্তু পরিবর্তন হতে পারে, যেমন প্রয়োজন হবে। কিন্তু অব্যয় হচ্ছে এমন পদ, এই পদের বিভক্তিগত বলো বা আমাদের লিঙ্গ বা বচনগত কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো অতীব, যে তোমাদের অব্যয় রয়েছে, অতীব বা অত্র বা অথ, এই সমস্ত পদ অন্য অন্য শব্দের মতো অকারান্ত হতে পারে বা আকারান্ত হতে পারে, কিন্তু কিন্তু এই সমস্ত পদের ওই নর, নর, নরাহা এইরকম কিন্তু কোনো কিন্তু রূপ হবে না। অর্থাৎ এই অব্যয় পদ যখন বাক্যে প্রযুক্ত হবে, যে বাক্যেই প্রযুক্ত হোক না কেন, অত্র সব সময় অত্রই থাকবে, অথবা সব সময় অথবাই থাকবে, আমাদের বা সব সময় বা, এইরকম অব্যয়ই থাকবে। আবার বলছি সংজ্ঞাটা, যে সমস্ত পদ 3 লিঙ্গে, 3 বচনে এবং সকল বিভক্তিতে রূপের কোনো পরিবর্তন ছাড়াই বাক্যে প্রযুক্ত হয়, তাদেরই আমরা অব্যয় বলবো। তো তোমাদের পরীক্ষাতে কোশ্চেন কেমন আসতে পারে? তোমাদের এই শ্লোকটা আসতে পারে, শ্লোকের অর্থটা লিখতে হতে পারে, আর সেই সাথে আরও কিছু কোশ্চেন অব্যয় থেকে হতে পারে। তোমাদের বলে দেবে পরীক্ষাতে যে এই নিচের অব্যয়গুলির অর্থসহ বাক্য রচনা করো। তোমাদের বাক্য রচনাটি বাংলাতেই লিখতে হবে আর কি, অর্থটা বাংলাতে লিখতে হবে। বাংলাতে মানে কিন্তু এখানে বাংলা হরফে সংস্কৃত উচ্চারণ লিখতে হবে বাক্য রচনাটা, আর অর্থটা এমনি প্লেন বাংলা লিখলেই হবে। তো যাই হোক, সেই জন্য আমাদের কি করতে হবে, তোমাদের বইয়ের যে 30 কি 35টা মতো অব্যয় রয়েছে, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। সমস্ত অব্যয়গুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের মুখস্থ করে নিতে হবে। তো
কীভাবে মুখস্থ করব? তোমরা এর আগে যে অনলাইন ক্লাস ফলো করেছো সেখানে হয়তো জানো কি করে মুখস্থ করতে হবে, তবু একবার বলে দিচ্ছি। এই যে দেখো, লক্ষ্য করো, ওপর দিকে রয়েছে অকস্মাৎ। এই যে ওপরের দিকে রয়েছে অকস্মাৎ, অকস্মাতের পাশে লক্ষ্য করো অর্থ দিয়েছে কি? অর্থ দিয়েছে হঠাৎ। তাহলে পরীক্ষাটা ধরো অকস্মাৎ অব্যয়টা দিয়েছে, তোমরা ব্র্যাকেটের মধ্যে হঠাৎ এই অর্থটা লিখবে। ঠিক তার পাশে যে বাক্য রচনাটা দিয়েছে সেটাও কিন্তু আমরা মুখস্থ করে নেব। এখানে কি বাক্য দিয়েছে? অকস্মাৎ স বৃক্ষাৎ পততি স্ম। সে হঠাৎ করেই বৃক্ষ থেকে পড়ে গিয়েছিল। সে হঠাৎ করে বৃক্ষ থেকে পড়ে গিয়েছিল, এরকম একটা বাক্য দিয়েছে। তো বাক্যটা যথেষ্ট সহজ রয়েছে, তোমাদের বাক্যটা যেমন রয়েছে তেমনই কিন্তু লিখবে। যদি ভাবো অন্য কোনো বাক্য লিখবে, এর থেকে সহজ বাক্য বা যে কোনো বাক্য লিখতে পারো, বাট বাক্যটাকে অবশ্যই সহজ কিন্তু অবশ্যই হতে হবে। ভুল বাক্য কিন্তু লিখলে বা বাক্যে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু নাম্বার অবশ্যই বাদ চলে যাবে। তোমাদের প্রত্যেকটা অব্যয়ের জন্য 1 নাম্বার করে থাকবে। অর্থাৎ যদি বাক্যটা তোমরা ভুল লেখো বা বাক্যে কোনো গঠনে বা বাক্যে কোনো পদের সংযোজনে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই অবশ্যই নাম্বার কিন্তু বাদ চলে যাবে। তো যাই হোক, এখানে যে অব্যয়গুলো রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে। এবার মুখস্থ করতে গিয়ে তোমাদের বাংলাটা যদি পেয়ে থাকো তাহলে সুবিধা হয়। তাই তোমরা এই মুহূর্তে যারা এই ক্লাসটা দেখছো, যারা ভিডিওটা ফলো করছো, তারা পারলে খাতা পেনটা বের করে একটু লিখে নাও। এই অব্যয়ের বাক্য রচনা যেগুলো দিয়েছে সেই বাক্য রচনার বাংলাগুলো একটু লিখে নাও, এটা তোমাদের পড়তে কিন্তু অনেকটা সুবিধা হবে। তোমাদের প্রথম যে অব্যয়টা দিয়েছে অকস্মাৎ, এর মানেটা আগেই বললাম। অকস্মাৎ স বৃক্ষাৎ পততি স্ম। সে হঠাৎ করেই বৃক্ষ থেকে পড়ে গিয়েছিল। সে হঠাৎ বৃক্ষ থেকে বা গাছ থেকে পড়ে গিয়েছিল। সে হঠাৎ গাছ থেকে বা বৃক্ষ থেকে পড়ে গিয়েছিল। আবারও বলছি, তোমাদের বাংলাটা যেটা আমি বলছি সেটা কিন্তু শুধুমাত্রই পড়ার জন্য, পড়ে বোঝার জন্য। পরীক্ষায় কিন্তু এই বাংলাটা লেখার দরকার নেই। পরীক্ষায় যখন লিখবে তখন কিন্তু অকস্মাৎ স বৃক্ষাৎ পততি স্ম এটাই কিন্তু লিখতে হবে। আমি যে বাংলাটা বলছি এটা কিন্তু শুধুমাত্র বোঝার জন্য, বোঝার জন্যই কিন্তু এটা আমি বলছি। যাই হোক, পরের অব্যয়টা কি দিয়েছে? অতীব। অতীব মানে দেখো কি দিয়েছে? অত্যন্ত। মানেটা লিখলে এইবার এর বাক্যটা, এর বাক্যের বাংলাটা লিখে নাও। কি বলছে? তস্য ভাগ্যম অতীব মন্দম। তার ভাগ্য অত্যন্ত খারাপ। তস্য তার, ভাগ্যম ভাগ্য, অতীব অত্যন্ত, মন্দম খারাপ। তার ভাগ্য অত্যন্ত খারাপ। আচ্ছা, এর পরের যে বাক্যটা দিয়েছে লক্ষ্য করো কি দিয়েছে না অত্র। অত্র বলতে এখানে। কি বলছে? অত্র তিষ্ঠতু ভবান। আপনি এখানে থাকুন। অত্র এখানে, তিষ্ঠতু অবস্থান করুন বা থাকুন, ভবান আপনি। তাহলে অত্র তিষ্ঠতু ভবান বলতে আপনি এখানে থাকুন। তারপর যে বাক্যটা দিয়েছে অথ। অথ বলতে হচ্ছে তারপর। তাহলে বাক্যটা কি হচ্ছে? অথ তারপর বালক, বালকটি বদতি স্ম। তারপর বালকটি বলেছিল। তারপর বালকটি বলেছিল। খুব সুন্দর বাক্য, তারপর বালকটি বলেছিল। এরপর দিয়েছে অধুনা। অধুনা বলতে হচ্ছে এখন। বাক্যটা কি দিয়েছে? অধুনা ভারতবর্ষস্য স্বাতন্ত্র্যম অর্জিতম। এখন ভারতবর্ষ স্বাতন্ত্রতা বা স্বাধীনতা লাভ করছে। এত কঠিন বাক্য তোমাদের লেখার দরকার নেই, বাক্যটাকে খুব সহজ করে নাও। অধুনা প্রাতঃ। অধুনা প্রাতঃ। প্রাতঃ বলতে পয়রফলাকার ত বিসর্গ, প্রাতঃ। প্রাতঃ বলতে সকাল, প্রত্যেকেই জানো। তাহলে অধুনা প্রাতঃ, এখন সকাল। শুধু এইটুকু লিখলেই হবে।
আর যদি কেউ ভাবো না বইয়ের এই বাক্যটা লিখবে, এটা লিখলেও কিন্তু কোনো ক্ষতি নেই। বাট যদি এটা লেখো অধুনা প্রাতঃ, এটা কিন্তু অনেক সহজ এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যাই হোক, তো তারপরে যে বাক্যটা যে অব্যয়টা দিয়েছে আরাত, আরাত বলতে নিকটে, বাক্যটা কি দিয়েছে? গ্রামাত আরাত পর্বতঃ, গ্রামাত আরাত পর্বতঃ, নাকি গ্রামের নিকটে পর্বত, গ্রামের নিকটে পর্বত। তো তোমরা যখন বাড়িতে পড়বে আরাত বলতে, আরাত মানে নিকটে, গ্রামাত আরাত পর্বত, এইরকমই মুখস্থ করবে। আর মুখস্থ করার সময় বাংলাটা বের করে পড়লে অবশ্যই ভালো হবে আর কি, বুঝে পড়তে পারবে একটু। তারপরে কি বলছে? ইহ, ইহ বলতে হচ্ছে এখানে। এর বাক্যটা কি দিয়েছে? ইহ জগতি সর্বং নশ্বরম, এই জগতের সবকিছুই নশ্বর, বিনাশশীল, ভঙ্গুর। এই জগতের সবকিছুই বিনাশশীল, এই জগতের সবকিছুই ভঙ্গুর। যে কোনো একটা লেখো, কোনো ক্ষতি নেই। এই জগতের সবকিছুই একসময় ধ্বংস হয়ে যাবে আর কি। এরপরে কি বলছে? উচ্চই, উচ্চ কণ্ঠে, খুব জোরে জোরে আর কি। স উচ্চই হসতি, সে খুব জোরে হাসছে, সে খুব জোরে চিৎকার করছে আর কি, হাসছে। তারপরে কি বলছে? উভয়তঃ, উভয়ত বলতে উভয় দিকে। খুব সুন্দর বাক্য দিয়েছে। নদীম উভয়তঃ গ্রামাহা, নদীর উভয় দিকেই গ্রাম, নদীর উভয় দিকে গ্রামগুলি। এখানে গ্রামাহা বহুবচনে প্রয়োগ দিয়েছে, তাহলে নদীর উভয় দিকে গ্রামগুলি, নদীম উভয়তঃ গ্রামাহা। তারপরে কি বলছে? রীতে, রীতে বলতে ছাড়া বা ব্যতীত। খুব সুন্দর বাক্য, খুব বোঝার বাক্য। শ্রমং রীতে বিদ্যা না ভবতি, শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়া বিদ্যা কখনো হয় না, পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু বিদ্যা লাভ হয় না। শ্রমং রীতে বিদ্যা না ভবতি, পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু বিদ্যা লাভ হয় না। এরপরে যে বাক্যটা দিয়েছে একত্র, একত্র বলতে কি দিয়েছে? একসঙ্গে। তে একত্র তিষ্ঠন্তি, তে একত্র তিষ্ঠতে, তারা সকলে একসঙ্গে থাকে। খুব সুন্দর বাক্য, তারা সকলে একসঙ্গে থাকে। তারপরে কি বলছে? কদা, কদা বলতে হচ্ছে কখন। বাক্যটা কি দিয়েছে? কদা কস্য কিং ভবতি কো জানাতি, কখন কার কি হবে কে জানে। এই বাক্যটাকেও যদি ভাবো যে এটা লিখবে, কোনো ক্ষতি নেই, বা চেঞ্জ করে নিতেও পারো। এরকম করতে পারো যে কদা অহং বিদ্যালয়ং গমিষ্যামি, কখন আমি বিদ্যালয়ে যাব, এরকম করতে পারো। কদা অহং, অহ অনুস্বার, অহং বিদ্যালয়ং, বিদ্যালয়ং এ অনুস্বার দেবে, বিদ্যালয়ং গমিষ্যামি, ভবিষ্যৎকাল, গ্রম লিট আর কি। তো কদা অহং বিদ্যালয়ং অনুস্বার গমিষ্যামি, কখন আমি বিদ্যালয়ে যাব, এরকমও কিন্তু বাক্য লিখতে পারো। আর যদি ভাবো এই বাক্যটা লিখবে যে যেটা রয়েছে আর কি, কদাকস্য কিং ভবতি কো জানাতি, এটাও কিন্তু লিখলে লেখা যাবে, কোনো ক্ষতি নেই। তারপরে কি দিয়েছে? কুত্র, কুত্র বলতে হচ্ছে কোথায়। কুত্র মে পুত্র হ, কোথায় আমার পুত্র, কুত্র মে পুত্র হ, কোথায় আমার পুত্র। এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে আর কি। আচ্ছা, আগের বাক্যটাতেও কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, যে কদা অহং বিদ্যালয়ং গমিষ্যামি। তারপরে বলছে চ, চ বলতে হচ্ছে এবং। কি বলছে? রামহ লক্ষণশ্চ বনঙ্গত, রাম এবং লক্ষণ বনে গিয়েছিল, রাম এবং লক্ষণ বনে গিয়েছিল, রাম এবং লক্ষণ বনে গিয়েছিল। এর পরের বাক্যটা হচ্ছে দিবা, দিবা বলতে হচ্ছে দিন। কি বলছে? দিবা তপনঃ গগনে ভাতি,
দিনের বেলায় তপনঃ অর্থাৎ সূর্য আকাশে দেখা যায় বা প্রকাশিত হয়। দিনের বেলায় আকাশে সূর্য প্রকাশিত হয়। এরপরে যেটা দিয়েছে ন, ন বলতে নয়, বালকঃ ন ক্রন্দতি, বালকটি কান্না করছে না। বালকঃ ন ক্রন্দতি, বালকটি ক্রন্দন বা কান্না করছে না। এর পরের বাক্যটা দিয়েছে নিকষা, নিকষা বলতে হচ্ছে নিকটে, গ্রামং নিকষে নদী, গ্রামের নিকটে নদী। গ্রামং নিকষা নদী হচ্ছে গ্রামের নিকটে নদী, গ্রামের নিকটে নদী। তো এর পরের বাক্যটা দিয়েছে নক্তম, নক্তম বলতে হচ্ছে রাত্রিতে, নক্তং চন্দ্রং পশ্যামি, রাত্রিতে চাঁদ দেখছি, রাত্রিতে চাঁদ দেখছি। নক্তং চন্দ্রং পশ্যামি, রাত্রিতে চন্দ্র দর্শন করছি, মানে চাঁদ দেখছি আর কি। তারপরে কি বলছে প্রাতঃ, প্রাতঃ বলতে সকাল, সকালে আর কি। তো প্রাতঃ সূর্য উদেতি, প্রাতকালে বা প্রভাতকালে সূর্য উদিত হয়, প্রাতকালে সূর্য উদিত হচ্ছে আর কি। তারপরে বাক্য কি দিয়েছে বহি, বহি বলতে বাইরে। বাক্যটা কি দিয়েছে নক্তম গৃহাৎ বহি না গচ্ছেদ, রাত্রিতে গৃহের বাইরে যেও না, রাত্রিতে গৃহের বাইরে যেও না বা গৃহ থেকে বাইরে যেও না। আচ্ছা, এখানে লক্ষ্য করো নক্তম যে পদটা দিয়েছে ঠিক তার পরে গৃহাৎ পদটা রয়েছে, কিন্তু নক্তমের পরে ব্যঞ্জন বর্ণ থাকা সত্ত্বেও ম কিন্তু ম রয়ে গিয়েছে। ওই মটা কেটে ওখানে অনুস্বার করে নিতে হবে, অর্থাৎ এইরকম হবে নক্তং গৃহাৎ বহিঃ ন গচ্ছেৎ, রাত্রিতে গৃহের বাইরে যেও না। আচ্ছা, এর পরে দিয়েছে মিথ্যা। আচ্ছা, এই বাক্যটাকে চেঞ্জ করে নাও, শুনতে ভালো লাগবে। মিথ্যা মা বদ, আবারও বলছি মিথ্যা যেমন রয়েছে রাখবে, মা ময়াকার মা, মা বলতে কিন্তু এখানে নয় বা না এরকম, মা বদ, ব দ, কোনো বিসর্গ কিন্তু হবে না, বদ, শুধু বদ, মিথ্যা মা বদ, মিথ্যা কথা বলো না। খুব সুন্দর বাক্য। এই বইয়ে যেটা আছে এই রামহ মিথ্যা ন বদিষ্যতি, এটা কিন্তু লেখার দরকার নেই। মিথ্যা মা বদহ এটা একটা নীতিবাক্য, মিথ্যা কথা বলো না মেনে চলবে এবং অবশ্যই এটাই লিখো। তারপরে কি বলছে বৃথা, অযথা, বিদ্যাহীনস্য বৃথা হি জীবনম, বিদ্যাহীনের জীবন হলো বৃথা, বিদ্যাহীনস্য বৃথা হি জীবনম, বিদ্যাহীনের জীবন সম্পূর্ণই বৃথা। খুব সুন্দর বাক্য, বিদ্যাহীনের জীবন বৃথা। তারপরে কি বলছে যদা, ইয়াদা, ইয়াদা জ্ঞানং তদা মুক্তি, ইয়াদা জ্ঞানং যখন জ্ঞান তখনই হলো মুক্তি লাভ, ইয়াদা জ্ঞানং তদা মুক্তি, যখন আমরা জ্ঞান লাভ করব তখনই হচ্ছে আমাদের মুক্তি। বাক্যের অর্থটা হচ্ছে এরকম, যখন জ্ঞান লাভ তখনই হচ্ছে মুক্তি বা মুক্তি লাভ আর কি। তারপরে কি বলছে সোয়া, আগামীকাল, সোয়া স আগমিষ্যতি, সে আগামীকাল আসবে। সোয়া, সোয়া বলতে আগামীকাল, সোয়া স আগমিষ্যতি, সে আগামীকাল আসবে, সে আগামীকাল আসবে। এখানে লক্ষ্য করো গমিষ্যতি যেমন লৃটের রূপ হয়ে যায়, ওর আগে আ উপসর্গ যোগ করে আগমিষ্যতি করে দিয়েছে। এর অর্থ গমিষ্যতি বলতে যাবে আর আগমিষ্যতি বলতে আসবে, এরকম করে দিয়েছে আর কি। তারপরে বলছে বা, বা বলতে হচ্ছে অথবা, রাম শ্যামহ বা অত্র আগমিষ্যতি, রামহ শ্যামহ বা অত্র আগমিষ্যতি, রাম অথবা শ্যাম অত্র এখানে আসবে, রামহ শ্যামহ বা অত্র আগমিষ্যতি, রাম অথবা শ্যাম এখানে আসবে। আচ্ছা, তোমরা পরের পাতা চলে যাও। তারপরে কি রয়েছে সদা, সদা বলতে সর্বদা, সদা সত্যং ব্রুয়াত, সর্বদা
সত্য কথা বলা উচিত। সদা সত্যং ব্রূয়াৎ, সর্বদা সত্য কথা বলা উচিত। তারপরে কি দিয়েছে? সর্বত্র। সর্বত্র বলতে হচ্ছে সকল স্থানে। ঈশ্বরঃ সর্বত্র বিরাজতে, ঈশ্বর সমস্ত জায়গায় বিরাজ করেন। ঈশ্বরঃ সর্বত্র বিরাজতে, ঈশ্বর সমস্ত জায়গায় রয়েছেন। তারপরে কি বলছে? সহ, সহ বলতে হচ্ছে সঙ্গে। লক্ষণেন সহ রামঃ গত, লক্ষণেন সহ রামঃ গত। অর্থটা কি হচ্ছে না, রামের সাথে লক্ষণ গিয়েছিলেন, রামের সাথে লক্ষণ গিয়েছিলেন। আচ্ছা, তারপরে বলছে সহসা, সহসা বলতে হঠাৎ। এই বাক্যটা তোমরা একটু চেঞ্জ করে নাও। লক্ষ্য করো, সহসা বলতেও হচ্ছে হঠাৎ, আবার অকস্মাৎ বলতেও কিন্তু হঠাৎ। এখানে অকস্মাতের যে বাক্যটা রয়েছে, এখানে অকস্মাতের যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা লিখে দাও, শুধু অকস্মাতের জায়গায় সহসা পদটা দিয়ে দেবে, তাহলেই পুরো বাক্যটা ভালো হবে আর কি। আবারও বলছি, এই যে সহসার যে বাক্যটা রয়েছে, এখানে অকস্মাৎ অব্যয়, প্রথম যে অব্যয়টা, এই প্রথম অব্যয়ের বাক্যটা এখানে লিখবে, ওটাও লিখবে এবং ওটা এখানেও লিখবে, কিন্তু অকস্মাৎ পদটা এখানে না দিয়ে ওই অকস্মাৎ পদের পরিবর্তে সহসা পদটা দিয়ে দেবে আর কি। তো বাক্যের অর্থটা একই রকম থাকবে আর কি। তারপরে হচ্ছে সায়ম, সায়ম বলতে সন্ধ্যা। সায়ং গৃহাৎ বহিন গচ্ছ, সন্ধ্যাবেলায় বাইরে যাওয়া উচিত নয়। সায়ং গৃহাৎ বহিনঃ গচ্ছ, সন্ধ্যাবেলায় গৃহের বাইরে যাওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় গৃহের বাইরে যাওয়া অনুচিত আর কি। তারপরে বলছে হিয়া, হিয়া বলতে গতকাল, হিয়া বলতে গতকাল। বলছে রাম হুয়া মম গৃহম আগত, রাম হিয়া মম গৃহম আগত, রাম গতকাল আমার বাড়িতে এসেছিল। এটা কিন্তু গতকাল, হিয়া অর্থাৎ গতকাল। রাম হিয়া মম গৃহম আগত, রাম গতকাল আমার বাড়িতে এসেছিল। যাই হোক, তোমরা যে অব্যয়ের বাক্যগুলো লিখলে আর কি, এইগুলো অব্যয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে অবশ্যই মুখস্থ করবে। আর এর পরেও যদি কোনো বাক্য বুঝতে না পারো বা কোনো বাক্য যদি পরিবর্তন করে দিতে হয়, তোমাদের ফোন নাম্বারটা রয়েছে আশা করছি। তারপরেও বলি, যদি কারো কাছে না থাকে আর কি, কেউ যদি নতুন ক্লাস করে থাকো, সে লিখে রাখো, অবশ্যই সমস্যা হলে ফোন করবে 9434533491, 9434533491।